আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আজ রাজধানী মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই কর্মসূচির আওতায় জুলাই স্মৃতির স্মরণ এবং জনসচেতনতা সৃষ্টি এবং আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার রূপরেখা দেয়া হয়েছে। এবারে জানাবো ব্যক্তি ঋণের মেয়াদ বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ব্যক্তিগত ঋণ এবং দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই ধরনের ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত নির্ধারিত করতে পারবে ব্যাংকগুলো। এর আগে এই ঋণের মেয়াদ ছিল ৫ বছর। এদিকে সংসদে হাসনাত আব্দুল্লাহ বললেন, ঋণখেলাপিদের সাথে সংসদ শেয়ার করতে হয়, এজন্য আমরা লজ্জা পাই। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বিএনপির অধিকাংশ নেতাকর্মী ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকার পরিশোধ করেনি। এদের মতো ব্যক্তিদের সঙ্গে আমরা সংসদে কাজ করি, এটা নিজেদের জন্য লজ্জাজনক। এরপর জানাবো তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় সতর্ক অবস্থানে সোয়াত, র্যাব এবং পুলিশ। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো হোসেনি দালান এবং আশপাশের এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং সর্বশেষ জানাবো সুইজারল্যান্ডে আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ। সাক্ষাৎকারে ব্রাজিলের সাংবাদিক। সুইজারল্যান্ডের একটি শান্ত ও শান্তি সম্মেলনে আলোচনা চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল কুখ্যাত সন্ত্রাসী মোসাদের এজেন্টরা। ইসরায়েলের ষড়যন্ত্র হিসেবে তারা আসিম মুনিরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেন শান্তি আলোচনা বিঘ্ন ঘটে এটি করতে চেয়েছিল। মূলত এমন কথাই জানিয়েছে একজন ব্রাজিলের সাংবাদিক। প্রখ্যাত সাংবাদিকের কথায় পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই পাকিস্তানের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা সাথে সাথেই ইসরায়েলের এই ষড়যন্ত্র ধরে ফেলে। তখন ইসরায়েলকে পারমাণবিক বোমা মেরে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। এই ভয়ে মূলত পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে হত্যার কোনো নীলনকশা তারা করেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির যারা ঋণখেলাপি রয়েছেন তাদের সঙ্গে আমরা যে সংসদ শেয়ার করি এটা লজ্জাজনক বললেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপির ধর্মমন্ত্রী একাই ২০০ কোটি টাকা ঋণখেলাপি, পাশাপাশি আর একজন রয়েছে, তিনি হচ্ছে বিএনপি নেতা আসলামের মতো এমন কুখ্যাত নেতারা রয়েছে যারা মূলত সারা দেশ জুড়ে এমনভাবে টাকা পয়সা ছিনতাই ও লুটপাট করেছে যে ৩২,০০০ কোটি টাকার তারা ঋণখেলাপি। এদের মতো নেতাদেরকে নিয়েই এখন সংসদ চলছে। আর এই ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত সংসদের এমপি সদস্যরা হাসনাত আব্দুল্লাহর মতো যারাই রয়েছে তরুণ নেতৃত্ব, তারা বলছে যে এমন একটি দুর্নীতিবাজ দলের সঙ্গে আমরা সংসদে রয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত
লজ্জাকর ব্যাপার, কারণ প্রতিটি জায়গায় বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি এই বিএনপি নামক সন্ত্রাসীরা না করছে। মূলত তাদের কারণে সারা দেশ জুড়ে এই অশান্তির সৃষ্টি হয়েছে। বিএনপির সন্ত্রাসী গ্রুপ তারা মূলত দেশ জুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে। এটি সবাইকে আমাদের এখনই ভাবিয়ে তুলছে। অর্থাৎ বিএনপি যেভাবে ঋণ খেলাপি, এটি কোনো দেশই এর আগে এভাবে এই ঋণ খেলাপিদের এতটা প্রশ্রয় দেয়নি, শুধুমাত্র বিএনপির সরকার ছাড়া। তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে হোসেনি দালান এলাকায় সতর্ক অবস্থানে সোয়াত, র্যাব এবং পুলিশের সদস্যরা। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো হোসেনি দালান এবং আশপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সোয়াত, পুলিশের সদস্য, র্যাব সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দরা। আজ সরেজমিনে পুরান ঢাকার হোসেনি দালান এবং এর আশপাশ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সেখানে দেখা যায় যে এলাকা জুড়ে পোশাকধারী এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সব পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনি দালানের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে সোয়াত সদস্যরা। র্যাব ও পুলিশের সদস্যরা সমন্বিতভাবে সেখানে দায়িত্ব পালন করছে। দর্শক, আপনারা জানেন যে এই সব জায়গাগুলোতে এখন যারা মূলত বাংলাদেশের শিয়া সম্প্রদায় রয়েছে তাদের একটি ব্যাপক কার্যক্রম পরিচালিত হয় রাজধানী ঢাকায়। তাই দেশে যেন কোনো আইন শৃঙ্খলার বিঘ্নিত না ঘটে সেজন্য মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক প্রস্তুতির পাশাপাশি সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বলা হচ্ছে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা যেন কোনো ধরনের সমস্যার ভিতর না পড়ে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রশাসনের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়েছে এই কার্যক্রম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আর কোনো সমস্যা সামনে না আসছে। ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানালো বাংলাদেশ ব্যাংক। ব্যক্তিগত ঋণ বা দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনা ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই ধরনের ঋণের মেয়াদ সর্বোচ্চ 8 বছর পর্যন্ত নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। এর আগেও এই ঋণের মেয়াদ ছিল 5 বছর। বৃহস্পতিবার সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে যে কনজিউমার বা ডিউরেবলস বা দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য ক্রয়ের ঋণসহ পার্সোনাল লোনে বর্ধিত সীমার সঙ্গে সামঞ্জস্য রাখতে কনজিউমার ফাইন্যান্সিংয়ের জন্য প্যাডেন্সিয়াল বা রেগুলেশন সংশ্লিষ্ট বিধান সংযোজন করা হয়েছে। একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। সাধারণ একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহন কেনার ক্ষেত্রে ৮০ লক্ষ সুবিধা পাবে। আবার পরিবেশ বান্ধব ও দেশীয় উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ অনুপাতও শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ ৮০% পর্যন্ত অর্থায়ন করতে পারবে। অন্যদিকে সাধারণ অটো লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০% অর্থায়নের সুযোগ থাকবে। দেশের ফাইন্যান্সিয়াল বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। এ অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অবস্থায় সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করলো বিএনপি, কিন্তু তাদের নেতাকর্মীদের যদি এখনো লাগাম না টানে সেটি খুব খারাপ অবস্থানে চলে যাবে। ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা 11 দলীয় জোটের। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী নৃশংসতার
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আজ রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী আসলে সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এর জন্য জামাত ইসলাম মাঠে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে ৩৬ দিনের এই কর্মসূচি হিসেবে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। কার্যক্রমগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে শেখ হাসিনা যে ৫ তারিখে পালিয়ে গেছে আর এই মাসের ৩০ দিন আর অর্থাৎ এ মাস ৩১-এ এই ৩১ আর ওই ৫ তারিখ অর্থাৎ ৫ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা কার্যক্রম চালাবে, যেমন বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন, শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিবাদের বিভিন্ন অপকর্ম জনগণের সামনে তারা তুলে ধরবে। পাশাপাশি আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন বিষয় জনগণকে মনে করিয়ে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আসলে নিশ্চিত করা হয়েছে। এবং বর্তমানে এই কর্মসূচি চলমান রয়েছে। ২০ জুলাই নারীদের নিয়ে আলোচনা করা হবে, ৪ জুলাই জেলা এবং মহানগরে গণমিছিল করা হবে, ২৩ থেকে ২৪ জুলাই দেশব্যাপী চিত্রাঙ্কন গ্রাফিতি আঁকা হবে, ৩১ জুলাই মসজিদে ধর্মীয় উপাসনালয়ে দোয়া করা হবে। পাশাপাশি ৩১ জুলাই বিভিন্ন দরিদ্র মানুষের খোঁজখবর নেওয়া হবে। ৫ই আগস্ট দেশের মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল করা হবে। ৬ আগস্ট সারা দেশে মানববন্ধন এবং ৮ই আগস্ট জাতীয় সেমিনার করা হবে বলে উল্লেখ করা হয়েছে।